চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি ক্ষমতার স্বাদ পায়, সেই সমস্ত মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এখানে সংখ্যাগুরু মুসলমান। সেই সমস্ত মৌলবাদীরা আগামী দিনে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর তারা দাবি করবে, তারা বলবে এটা বাংলাদেশের অঙ্গ। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি বলেন, আমার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠানে, সেটা ঠিক না। কিছু কিছু মিডিয়া আমার একটা কথাকে বিকৃত করে প্রচার করার চেষ্টা করছে। আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায়, সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানটায় সংখ্যালঘু, যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান, এখানে তারা সংখ্যালঘু না সংখ্যাগুরু। এই ধরনের মুর্শিদাবাদ, আমি যে জেলায় থাকি, 70 থেকে 73% উপরে মুসলমান বাস করে। তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা। আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে, লক্ষ্য করে দেখুন, ইরাক, সিরিয়া, এই যে এলাকা, এইখানে জন্ম নিয়েছিল আইসিস। আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে। সেই আইসিসের লক্ষ্য ছিল কি? তাদের সাম্রাজ্য বাড়ানো। তাদের সাম্রাজ্যের নাম খালিফের সাম্রাজ্য। নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি। ইসলাম ধর্মে খালিফ হওয়ার কোনো গল্প নেই। তারা নিজেকে খালিফ দেয়া দাবি করছে, দাবি করেছিল। বাগদুদি কথা মনে করে দেখুন, তারা তাদের সাম্রাজ্য বিস্তার করছিল। এটা হচ্ছে মৌলবাদের চরিত্র। ঠিক একই রকম ভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায়, সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য। এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে, আমার আশঙ্কা, এখনো আশঙ্কা। একটা জার্মানি ওয়ার্ড আছে লেভেনস্ট্রাম, অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে। একটা সময় এই মুর্শিদাবাদ জেলা 2 দিন পর স্বাধীন হয়েছিল, সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত, মনে করে দেখুন। কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল, আজও মুসলমান সংখ্যায় বেশি। তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে, সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে, সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে, সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়, তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা টার্গেট করবে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, 24 পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা। এটা স্বাভাবিক, তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি। ব্যাপারটা বোঝায়, আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে, কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয়। তাই বিকৃত করে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করে সেখান থেকে অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে। আপনাদের আবার পরিষ্কার করে দিলাম, কারণ যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের উপর জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে আবার বলবেন আমাকে। আচ্ছা, দিদি বলল যে পাঁচামিতে দেউচাই 1 লক্ষ চাকরি হবে। এ বাংলায় কয়েক লক্ষ চাকরি ভ্যাকেন্সি পড়ে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কাছে আমার দাবি, পশ্চিমবঙ্গে কত সরকারি পদে শূন্য স্থান পূরণ হয়নি, অর্থাৎ শূন্য পদ পড়ে আছে কত লক্ষ। পুলিশ, সরকারি দপ্তর, ভূমি দপ্তর, এমনকি কোর্ট, লক্ষ লক্ষ শূন্য পদ খালি অবস্থায় পড়ে আছে, সেখানে নিয়োগ হচ্ছে না। নিয়োগ না হওয়ার জন্যে সাধারণ মানুষের পরিষেবা পেতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। সে হাসপাতাল বলুন, পুলিশ বলুন, ভূমি দপ্তর বলুন, যে কোনো দপ্তরে হাজার হাজার খালি পদ পড়ে আছে। আপনি 4000 তথ্য প্রযুক্তি শিল্পে চাকরির গল্প করে কাদের জন্য ব্যবস্থা করতে যাচ্ছেন? তাদের মধ্যে পশ্চিমবঙ্গের কোনো চান্স হবে? সেই শিক্ষা দীক্ষা পশ্চিমবঙ্গের যুব ছাত্রদের আপনি দিয়েছেন? আপনি তো পশ্চিমবঙ্গের যুবকদেরকে শিখিয়েছেন
কি করে পঞ্চায়েত টাকা মেরে খেতে হয়, কি করে সিন্ডিকেট বানিয়ে ধান্দা করতে হয়। তথ্য প্রযুক্তি শিল্পে যাওয়ার জন্য তো অন্য রাজ্যের ছেলে মেয়েরা আছে, তাদের চাকরির জন্য পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার হচ্ছে। বলুন পশ্চিমবঙ্গের ইনফোসিসের যিনি মালিক, যে পশ্চিমবঙ্গের কটা যুবককে তিনি চাকরি দেবেন বলুন, আমি জানতে চাই যে ইনফোসিসের পশ্চিমবঙ্গের কটা যুবকের চাকরি হবে। এর মধ্যে ইনফোসিসের যারা মালিক তাদেরকে তাদের জমি জায়গা দখল জোগাড় করা, সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে সেখানে ঘর বাড়ি নির্মাণ করতে কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়ে গেছে। ইনফোসিসের মালিককে সেখানে তৃণমূলের মস্তানদের কোটি কোটি টাকা দিয়ে ম্যানেজ করতে হয়েছে। এখন দিদি গিয়ে সেখানটাই বলছে তৃণমূলের নেতাদের ডিস্টার্ব করো না ভাই, আর মাল পানি চেয়েও না, যা দেবার দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর জবাব। এখন তিনি বলছে ৩-৪ হাজার। তারা কারা? তারা ভিন রাজ্যের শিক্ষিত যুবকেরা। আপনার কি প্রমাণ, আপনি কি আদায় করতে পারবেন যে এই ৪,০০০-এর মধ্যে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য একটা কোটা থাকবে? বলুন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, পুলিশে ১.৫ থেকে ২ লক্ষ শূন্য পদ পড়ে আছে, পুলিশে নিচ্ছেন না আপনি। সিভিকদেরকে পার্মানেন্ট করুন। ভূমি দপ্তরের ফাঁকা পড়ে আছে, সরকারি দপ্তরে ফাঁকা পড়ে, ডিএম এখানকার ডিএম অফিসে যান, কর্মচারী খুঁজে পাবেন না। যান, কর্মচারী খুঁজে পাবেন না। স্বাস্থ্য দপ্তরে ডাক্তার নাই, নার্স নাই, খালি পদ পড়ে আছে, নতুন চাকরি নয়, খালি পদ পড়ে আছে কত। শ্বেতপত্র প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে কত শূন্য পদ খালি পড়ে আছে, এবং সেই শূন্য পদ পূরণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আগামী দিনের পরিকল্পনা কি, এইটুকু বাংলার যুবকদেরকে, বাংলার বেকারদেরকে বলুক। দেউচা পাচামে নিয়ে ১ লক্ষ লোকের বেকারের চাকরি হচ্ছিল, গল্প থেমে গেছে। এরকম গল্প কতদিন চলবে? কতদিন এই গল্প চলবে?